নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজকে কোশ্চেন ব্যাংক রায়মার্টিনের যে রয়েছে সেইখান থেকে দুটো গ্রামার নিয়ে এসেছি। আমি প্রতিদিন দুটো করে গ্রামার সেশন তোমাদের কাছে নিয়ে আসবো, তোমরা নিজে করতে শিখবে, ঠিক আছে? থাম্বনেলে দেখেই নিয়েছো যে তোমরা, আমার উদ্দেশ্য তোমরা জানো, যারা আমার ক্লাস ফলো করো, যে তোমরা যাতে নিজের থেকে করতে পারো, প্যাটার্ন বুঝে, কনসেপ্ট ক্লিয়ার করে, সেটাই আমার উদ্দেশ্য। উত্তর বলতে শুধু কিন্তু আমি আসি না, উত্তর আমার বলতে কতক্ষণ, তাই না? তো তোমরা নিজেরা করতে শিখতে হবে, ঠিক আছে? ভালো করে শিখতে হবে, কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার। তো আমি প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, যাদের ন্যূনতম ধারণা আছে ভার্ব অ্যান্ড টেন্সের। আর যদি ভার্ব অ্যান্ড টেন্সের ধারণা ক্লিয়ার না থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা প্লে লিস্টে যাও, আমার সমস্ত বেসিক্স ক্লাস নেওয়া আছে, পার্টস অফ স্পিচ থেকে শুরু করে সব রকমই নেওয়া আছে। বহু ক্লাস অলরেডি আমি নিয়েছি, তোমরা নিজেদের প্রয়োজন অনুসারে দেখো, ঠিক আছে? কারণ ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার না হলে কিন্তু গ্রামারের প্রায় সব রাস্তাই বন্ধ। বেসিক্স ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, টেন্স তো মানে গ্রামারের মানে একদম পিলার বলা হয়, একদম বেস। সেইটাই যদি না হয়, তোমরা কি করে করবে সলভ? তো প্লে লিস্টে নিজেদের প্রয়োজন অনুসারে দেখে নিতে পারো, ঠিক আছে? আর এটা কোশ্চেন ব্যাংক থেকে নেওয়া হয়েছে। আমি কোশ্চেন ব্যাংক থেকে হোক, কোশ্চেন বান্স থেকে হোক, টেস্ট পেপার থেকে হোক, ক্লাস নিয়ে আসতে থাকবো। রোজ দুটো করে আমি অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব। কোনো একটা গ্রামারের চ্যাপ্টারের থিওরির উপরেও আমি ক্লাস নেব অবশ্যই, কিন্তু প্র্যাকটিস সেশনই বেশিরভাগ নেব। প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের আমি কনসেপ্ট, থিওরি সবই ক্লিয়ার করে দেবো, কোনো চিন্তা করতে হবে না। কন্ডিশন কি না, ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? আর এই ক্লাসটা ক্লাস 8 থেকে শুরু করে যে কেউ দেখতে পারে, ঠিক আছে? ক্লাস 8, 9, 10-এর জন্য খুব বিশেষ করে ইম্পর্ট্যান্ট। উঁচু ক্লাসেরও দেখতে পারে, ক্লাস 11, 12-এরও কোনো অসুবিধা নেই, যদিও ওদের টেক্সচুয়াল গ্রামার, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো চলো দেখো, প্রথম প্রশ্ন কী দিয়েছে দেখো, হোয়াই ডু ইউ ওয়েস্ট টাইম ইন রিডিং ট্রাস? তো প্রশ্নবোধক বাক্য আছে, দেখতে পাচ্ছ। বাক্য দেখো, আমি প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের দ্রুত বলবো। বাক্য অর্থ অনুসারে অ্যাকর্ডিং টু মিনিং 5 প্রকারের আছে। অ্যাসার্টিভ থেকে শুরু করে এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এর উপরেও আমার ক্লাস নেওয়া আছে, প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। তো বাক্যটা কী করতে বলেছে দেখো, টার্ন ইন্টু অ্যাসার্টিভ সেন্টেন্স। একটুকে বললাম অ্যাসার্টিভ, অ্যাসার্টিভের আর এক নাম স্টেটমেন্টও, এটাও দিতে পারে, একই জিনিস। মানে বিবৃতিমূলক বাক্য, বর্ণনামূলক বাক্য, কর্তার সম্বন্ধে যখন কিছু বর্ণনা বোঝায়। আর এটা প্রশ্নবোধক বাক্য আছে, প্রশ্নটাকে হাঁটাতে হবে। তো ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের একদম সহজ বুদ্ধি হচ্ছে, জেনে নাও, হ্যাঁ বাচক থাকলে উত্তর না বাচকে হবে, প্রশ্ন যদি না বাচকে থাকে তো উত্তর হ্যাঁ বাচকে হবে। এর থেকে সোজা আর কিছু হতে পারে না। তো মানেটা কি, হোয়াই ডু ইউ ওয়েস্ট টাইম, তুমি কেন সময় নষ্ট করো ইন রিডিং ট্র্যাশ, মানে অপ্রয়োজনীয় জিনিস, আলতু ফালতু জিনিস পড়ে কেন সময় নষ্ট করো, ঠিক আছে? তাহলে আমাকে এটা অ্যাসার্টিভে করতে হবে, অর্থ এক রেখে, ঠিক আছে? 1 নাম্বার দিচ্ছি আমি। তো ডাব্লিউএইচের কোনো প্রয়োজন নেই, কারণ ডাব্লিউএইচ দিয়ে প্রশ্নবোধকে তো ব্যবহার করাই হয়, ডাব্লিউএইচ দিয়ে লিঙ্কার হিসাবেও ব্যবহার করা হয়, কনজাংশন হিসাবেও ব্যবহৃত হয়, কিন্তু আমার এখানে তো কোনো প্রয়োজনই নেই, তাই না? সেটার, তাই জন্য আমাদের ডাব্লিউএইচ হাটিয়ে দেবো আমরা। তাহলে সাবজেক্টটাকে আনবো, ইউ যেরকম আছে নিয়ে আসলাম, ইউ। এইবারে অনেকে কি করবে, এই হ্যাবাচক নাবাচকের ব্যাপারটা জানে, করে দেবে কি, ইউ ডু নট ওয়েস্ট টাইম ইন রিডিং ট্র্যাশ, স্টপ, কাটা হয়ে যাবে। তাহলে মানেটা কী হবে বলো তো, তুমি সময় নষ্ট করো না ট্র্যাশ পড়াতে, আর কি অপ্রয়োজনীয় জিনিস পড়াতে। এটা কিন্তু অ্যাসার্টিভ বাক্য হবে না, দেখতে অ্যাসার্টিভ হচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি অর্থটা কিন্তু ইম্পারেটিভের চলে আসবে, ঠিক আছে? মানে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইসের মধ্যে চলে আসবে, এর পরে একটা কমা হওয়া উচিত গ্রামাটিক্যালি, কিন্তু এটা তো হবে না। তাহলে কি করব, এরম ধরনের ক্ষেত্রে হোয়াই ডু ইউ ওয়েস্ট টাইম, যখনই এরম প্রশ্নবোধক কিছু থাকবে না, সেটা অ্যাসার্টিভে করতে হবে। ডাব্লিউএইচ মানে হোয়াই দিয়ে যখন থাকবে, এটা বলছি, ঠিক আছে? হোয়াই ওয়েস্ট টাইম, হোয়াই ডু ইউ ওয়েস্ট টাইম, এই টাইপের যখন থাকবে, তখন একটা শুড মোডালের ব্যবহার আনতে হয় অ্যাসার্টিভ করতে গেলে, ঠিক আছে? শুড একটা মোডাল অক্সিলারি, স্যালের ফার্স্ট টেন্স শুড, শুড মানে উচিত অর্থ, ইউ শুড। আর মোডালের পরে আমি সর্বদা বলেই থাকি কি, সর্বদা ভার্বের রুট ফর্ম। কি বললাম, লিখে দিচ্ছি, মোডাল প্লাস ভার্ব রুট, ঠিক আছে? রুট মানে গোড়া, যেখান থেকে আসছে, এটা সর্বদা এই কনস্ট্রাকশান হবেই হবে। তো ইউ শুড, এবারে হ্যাঁ বাচক আছে প্রশ্নটা, তো না বাচক আনবো, ইউ শুড নট। তারপরে ভার্বের রুট ফর্ম, তো মেন ভার্ব দেখতে পাচ্ছ এখানে দুটো ভার্ব ছিল, দুটো ভার্ব মোটামুটি পাশাপাশি থাকলে বলে থাকি, আগেরটা অক্সারি, পরেরটা প্রিন্সিপাল। অক্সারি ভার্ব মানে হেল্পিং ভার্ব, যেটা হেল্প করে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের টেন্স ঠিক করে দেওয়াতে।
তো ডু প্রেজেন্ট টেন্সে বাক্যটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তো যাই হোক, তো ইউ শুড নট ওয়েস্ট, তো ডু এর কোনো প্রয়োজনীয়তা নেই, ওখানে প্রশ্নবোধক ছিল ওই জন্য ওয়েস্টটা যেহেতু ডু বা অ্যাকশান ভার্ব, তো সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট টেন্সে ডু ভার্ব থাকলে নাবাচক প্রশ্নবোধকের ক্ষেত্রে ডু অক্সারি হিসেবে আনা হয়। তো আমি তো আর ডু অক্সারি আনবো না, আমি মোডাল অক্সারি এনেছি শুড, ঠিক আছে, উচিত অর্থ এখানে মানে ইউ শুড নট ওয়েস্ট টাইম যা আছে তাই ইন রিডিং ট্র্যাশ, ব্যাস ফিনিশ, ঠিক আছে। মোডালের পরে ভার্বের রুট ফর্ম দেখো কম্বিনেশন হলো কি না, ইউ শুড নট ওয়েস্ট দেখো শুড মোডাল, তারপরে ভার্বের রুট ফর্ম দেখো ওয়েস্ট, প্রিন্সিপাল ভার্বটাকে নেবো, ঠিক আছে, অক্সারিটাকে নয়। বলো বইতে পারলাম কি না। তোমার সময় নষ্ট করা উচিত নয় অপ্রয়োজনীয় জিনিস পড়াতে, অ্যাসার্টিভ বাক্য হলো কি না, তাহলে প্রশ্ন হ্যাবাচকে থাকলে উত্তর নাবাচক করব, প্রশ্ন নাবাচক থাকলে উত্তর হ্যাবাচক করবো, ভাইসি ভার্সা আর কি, ঠিক আছে। আর এইরকম ধরনের থাকলে হোয়াই দিয়ে থাকলে সাধারণত শুডের ব্যবহার এনেই করা হয়। বলো ক্লিয়ার হয়েছে? সাধারণত ইন জেনারেল, তারপরে সেন্স বুঝে করতে হয়, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এটা যদি ইম্পারেটিভ আসে প্রশ্নটা যদি তোমাকে বলে ইম্পারেটিভে করো, মেক ইট বা টার্ন ইট ইনটু ইম্পারেটিভ, তখন কি করবে? তখন যেটা হবে আমি লিখে দিচ্ছি এইখানে, দেখো এইখান থেকে এটা করে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। তখন হবে ডু নট ওয়েস্ট টাইম যা আছে তাই ইন রিডিং ট্র্যাশ। বলো ক্লিয়ার হয়েছে? সময় নষ্ট করো না অপ্রয়োজনীয় জিনিস পড়াতে, দেখো এটা ইম্পারেটিভ বাক্য হলো কি না, ঠিক আছে। অর্ডার বলো বা অ্যাডভাইস বলো, উপদেশ বলো, অ্যাডভাইসের সেন্সটাই আসছে সাধারণত, ঠিক আছে। তো ইম্পারেটিভ বাক্যে সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়, দেখো ডু ভার্ব দিয়ে শুরু হলো, এখানে কর্তা উজ্জ থাকে, কর্তা তুমি রাখতে পারো, তারপরে কমা দিতে হবে, ইউ কমা। বলো ক্লিয়ার হয়েছে কি না। এখানে রিডিংটাও একটা ভার্ব আছে, দেখো এটা নন ফাইনাইট ভার্ব, ভার্বের ডেটেস্তা আইনজি থাকলে সাধারণত স্টুডেন্টরা ভাবে মনে হয় কন্টিনিউয়াস, না, ভার্বের ডেটেস্তা আইনজি প্রেজেন্ট পার্টিসিপেলও হতে পারে, নন ফাইনাইট ভার্ব, হ্যাঁ। নন ফাইনাইট ভার্বের 4টে ভাগ আছে, পার্টিসিপেল, জেরান, ভার্বাল নাউন, ইনফিনিটিভ। তো ভার্বের ডেটেস্তা আইনজি প্রেজেন্ট পার্টিসিপেল হতে পারে, পার্টিসিপেলের অনেক ভাগ আছে, 3টে ভাগ আছে, তার মধ্যে প্রেজেন্ট পার্টিসিপেল একটা, জেরান্ড হতে পারে ভার্বের ডেটেস্তা আইনজি, আর ভার্বাল নাউন হতে পারে। এখানে প্রিপোজিশন আছে, প্রিপোজিশন ঠিক তার আগে আছে, দেখো প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে বসছে, তো সাবজেক্ট অবজেক্ট মানে নাউনের ধর্ম, রিডিংটা জেরান্ড আছে। তো প্রসঙ্গ এলো বলে দিলাম, সব রকমই বলে দেবো, ঠিক আছে। প্রসঙ্গ খুঁজে নিতে জানতে হবে, ওয়ার্ডের রিলেশান বুঝতে হবে, একটা কিছু করলে মানে সেই প্রশ্নটা কিসে আছে, কোন বাক্যে আছে, ফাইনাইট ভাব, নন ফাইনাইট ভাব, যাবতীয় পার্টস অফ স্পিচ বিচার করে যে চলবে, তো আমি বলেই থাকি, সে কিন্তু গ্রামার দেখতে পাবে, গ্রামার শিখতে পারবে, ওয়ার্ড নিয়ে খেলা করতে পারবে সে। বলো ক্লিয়ার হয়েছে? ওকে, চলো নেক্সট প্রশ্ন। হি ওয়াজ ভেরি টায়ার্ড অ্যান্ড লেফট ফর হোম আর্লি, সে খুব ক্লান্ত ছিল এবং লেফট ফর হোম আর্লি মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল সকাল সকাল আর কি। লিভ ফর, লিভ মানে লিভ থেকে আসছে লেফট, LEAV, লিভ মানে ত্যাগ করা। লিভের পরে যখন ফর কোনো একটা জায়গার ডেস্টিনেশন উল্লেখ থাকে, তখন কোনো জায়গার উদ্দেশ্যে রওনা দেওয়া বোঝায়। আমি বললাম আই এম লিভিং ফর কলকাতা, মানে আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, তো এইখানে এবার বাক্যটা কোন বাক্য আছে বোঝো, দেখো অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, কনজাংশন দেবো পরে সাবঅর্ডিনেটিং কনজাংশন অল WH ওয়ার্ডস, দ্যাট, বিকজ, অ্যাজ, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, ইফ, দো, আনলেস, সে তো বলেই থাকি, এই কটাতেই কাজ হয়ে যাবে। আর কোঅর্ডিনেটিং কনজাংশন 4টে বলে থাকি, অ্যান্ড, বাট, অর, সো, এই কটাতেই 90% কাজ হয়ে যাবে। তো দেখো অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, কনজাংশন থাকলেই যে কম্পাউন্ড সেন্টেন্স, দেখো অনেকে অ্যান্ড থাকা মানেই কম্পাউন্ড সেন্টেন্স হবে না, অ্যান্ড দ্বারা তো দুটো ওয়ার্ডও যুক্ত হতে পারে, রাম অ্যান্ড সাম, দেখো তো বলে এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। কনজাংশন দুটো ওয়ার্ডকেও জয়েন করতে পারে, দুটো ফ্রেজ শব্দগুচ্ছকেও জয়েন করতে পারে। ফ্রেজ কী জিনিস? দেখো ফ্রেজ ক্লজ বুঝিয়ে দিই, ফ্রেজ হচ্ছে মোর দ্যান ওয়ান ওয়ার্ড, একের অধিক শব্দ, যেখানে কোনো ফাইনাইট ভাব থাকবে না। ভার্ব আবার দু প্রকারে, বি, ডু, হ্যাভ, 3টে ভাব বলে থাকি। বি মানে নিজে হওয়া, ডু মানে কিছু করা বোঝায়, হ্যাভ মানে অধিকারে আছে বোঝায়। তো এই 3টে ভার্বের ব্যবহার অনুসারে বহু ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে একটা মুখ্য ক্লাসিফিকেশন হচ্ছে ফাইনাইট, নন ফাইনাইট। ফাইনাইট ভাব বাংলায় বলে সমাপিকা ক্রিয়া, মানে যেটা সহজে আমি বলে থাকি যে ভার্ব টেন্সের গঠনে থাকে। এই ফাইনাইট ভাব নন ফাইনাইটের আমি ব্যবহার সহকারে একদম গ্রামাটিক্যালিও বুঝিয়ে দিয়েছি, সেটার ক্লাসও আমার নেওয়া আছে, প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, বা স্ক্রিনের ডান দিকের উপরে আই বাটনেও পেয়ে যাবে, ঠিক আছে, বা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখানে বিস্তারিত জানতে চাইলে ওখানে দেখে নেবে, কনসেপ্টের উপরে আছে। তাও আমি সহজে তো তোমাদের বলেই থাকি, যে ভাব টেন্সের ঘটনা থাকে তাকে ফাইনাইট ভাব, যে ভাব টেন্সের ঘটনা থাকবে না তাকে নন ফাইনাইট ভাব বলে।
তো শব্দগুচ্ছ যেখানে কোনো ফাইনাইট ভাব নেই সেটাই হচ্ছে ফ্রেজ, শব্দগুচ্ছ, ঠিক আছে। গ্রুপ অফ ওয়ার্ডস উইথ নো ফাইনাইট ভাব। আর যদি গ্রুপ অফ ওয়ার্ডস উইথ আ ফাইনাইট ভাব তাহলে সেটাকে বলে ক্লজ। একের অধিক শব্দ যেখানে একটা ফাইনাইট ভাব থাকবে, টেন্সে ঘটনার ভাব থাকবে, সমাপিকা ক্রিয়া থাকবে, তখন তাকে বলে ক্লজ, CLAUSE। ক্লজ মানে ছোটো বাক্য বা উপবাক্য বলে, ঠিক আছে, মানে পুরো বাক্যের মতো কাজ করে, কারণ ফাইনাইট ভাব থাকে মানে বাক্যের মতো কাজ করে। আর ক্লজ আর বাক্যের ফারাক আছে, ক্লজের উপরে বিস্তারিত ক্লাস নেওয়া আছে, তোমাদের জন্যই নেওয়া হয়েছে, প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, আমি লিঙ্কও দিয়ে দেবো, ঠিক আছে। 2 ঘন্টার মতো ক্লাস নেওয়া আছে, দেখো কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাও আমি প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের বোঝাচ্ছি, দেখো। তাহলে অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, মানে কনজাংশন দ্বারা শব্দ যুক্ত হতে পারে, শব্দগুচ্ছ হতে পারে, ক্লজও হতে পারে, তো দুটো বাক্যও হতে পারে, ঠিক আছে। তো দেখো এই যে হি আর ওয়াস ফাইনাইট ভাব কম্বিনেশন আছে না, এটা V2, সাবজেক্ট হি, সাবজেক্ট ফাইনাইট ভাব কম্বিনেশন মানে একটা ক্লজ। আবার এদিকে দেখো লেফট V2, V3ও হয়, কিন্তু শুধু V3 দিয়ে তো কোনো ফাইনাইট ভাব গঠন হয় না, নন ফাইনাইট ভাব হয়। তো এটাকে V2 সেকেন্ড ফর্ম মানে সিম্পল পাস্ট টেন্স ধরে নিতে কোনো অসুবিধা নেই, সাবজেক্ট একই আছে হি, ওই জন্য এটাকে রিপিটেশন হয়নি, যেহেতু দুটো সমগোত্রীয় ক্লজ, দুটো সেম র্যাঙ্কের ক্লজ অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, এটাকে কোঅর্ডিনেট ক্লজও বলে, ঠিক আছে। মানে সমধর্মী দুটো ক্লজকে জয়েন করা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। বলো ক্লিয়ার হয়েছে? তো দুটো ক্লজ মানে দুটো ফাইনাইট ভাব, তো দুটো ক্লজ, ব্যাস। তাহলে এবার দেখো দুটো সেম র্যাঙ্কের ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হলে তাকে কী বলে? কোঅর্ডিনেট ক্লজ তো বলে, সেটাকে কোন বাক্য বলে বলো? কম্পাউন্ড সেন্টেন্স বলে কি না? কম্পাউন্ড সেন্টেন্স আর কোথা থেকে আসছে? দেখো একটু আগে তোমাদের বাক্য বোঝাচ্ছিলাম, আগেরটাও অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, এটা সিম্পল সেন্টেন্স। এই দুটো সেন্টেন্স কিন্তু আলাদা প্রকারের। আগেরটা ছিল অর্থ অনুসারে, অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুসারে বাক্য 5 প্রকারের। এটা হচ্ছে গঠন অনুসারে, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্সেস আর অফ 3 কাইন্ডস। বলো ক্লিয়ার হয়েছে? গঠন অনুসারে বাক্য 3 প্রকারের। হোয়াট আর দে? কী কী? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। বাংলা ব্যাকরণও আছে, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। তো কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? দুটো ক্লজ, সেম র্যাঙ্কের ক্লজ, ঠিক আছে, সেখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কমপক্ষে থাকতেই হবে, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন যুক্ত হবে তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলবে। তো দেখো এখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট বা মেইন বা প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয়েছে কিনা। ক্লজ 2 প্রকারের, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, অনেকে 3 প্রকারের ক্লজও বলতে পারো তুমি, কোনো অসুবিধা নেই। ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, কোঅর্ডিনেট, কিন্তু কোঅর্ডিনেটটা আলাদা করে বলার দরকার নেই, কারণ হয় দুটো ইন্ডিপেন্ডেন্ট নিয়ে হবে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত, আর নাহলে দুটো ডিপেন্ডেন্ট নিয়ে হয় কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স দুটো ইন্ডিপেন্ডেন্ট কমপক্ষে থাকতেই হবে, তাদের ডিপেন্ডেন্ট থাকুক আর না থাকুক। শুধু ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে সে একটা হোক আর 5টা হোক আর 10টা হোক, শুধু ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে কোনো বাক্যই হবে না, সে সিম্পল বলো, কমপ্লেক্স বলো, কম্পাউন্ড বলো, কোনো বাক্যই হবে না। প্রিন্সিপাল ক্লজ বা মেইন বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতেই হবে। সে কটা থাকছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেটার উপর ডিপেন্ড করছে কী বাক্য হবে। যদি একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে বাক্যে, মানে একটাই ফাইনাইট ভাব, সেটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স একটাই ফাইনাইট ভাব। বলো বোঝাতে পারলাম? হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স কন্টেন্স অনলি ওয়ান ফাইনাইট ভাব, একটাই ফাইনাইট ভাব, টেন্সে ঘটনার ভাব থাকবে, তখন তাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা সিম্পল সেন্টেন্স বলে। একটা ক্লজ হলে তো সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতেই হবে, শুধু সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে তো কোনো বাক্য হবে না। সাবঅর্ডিনেট ক্লজের আর এক নাম ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, এই ডিপেন্ডেন্ট ক্লজের 3টে ভাগ। দেখো ক্লজে ঢুকে গেছি, প্রসঙ্গ খুঁজে বার করতে হবে না তোমাদের। দেখো শুধুমাত্র আমি উত্তর বলতে আসিনি, উত্তর বলার হলে আমার কতক্ষণ লাগতো, কয়েক সেকেন্ডে বলে দিতাম উত্তর। একটা প্রশ্নের মাধ্যমে তোমাদের শুধু সিম্পল সেন্টেন্স বোঝাচ্ছি না, কমপ্লেক্স, কম্পাউন্ড সব বুঝিয়ে দিচ্ছি। গ্রামার এনজয় করবে, ঠিক আছে। তো যাই হোক, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে একটা বাক্য হয়ে যাবে, শুধু ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে কোনো বাক্য হবে না। এই ডিপেন্ডেন্ট ক্লজ আবার 3টে ভাগ আছে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তুমি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কাকে বলে জানলে সেই ক্লজও জানতে পারবে, যেটার মতো কাজ করবে। নাউনের ধর্ম থাকলে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভের ধর্ম থাকলে অ্যাডজেক্টিভ ক্লজ। এরও ক্লাস সব নেওয়া আছে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। যদি না জেনে থাকো অ্যাডজেক্টিভ কী জিনিস, অ্যাডভার্ব দেখবে বেসিক্স ক্লাস পার্টস অফ স্পিচের সেকশানে পাবে, প্লে লিস্টে, ঠিক আছে। তো একটা ক্লজ মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে, একটাই ফাইনাইট ভাব, সেখানে একটা ক্লজ একটাই ফাইনাইট ভাব, ঠিক আছে। সেন্টেন্সের সাথে ক্লজের এখানেই ফারাক, সেন্টেন্সে একাধিক ফাইনাইট ভাব থাকতে পারে, আর যতগুলো ফাইনাইট ভাব ততগুলো ক্লজ, কিন্তু একটা ক্লজে একটাই ফাইনাইট ভাব। তো যাই হোক, আর যদি একটাই ক্লজ থাকে কোনো বাক্যে, সেটা তো ইন্ডিপেন্ডেন্ট বা মেইন বা প্রিন্সিপাল ক্লজ হতেই হবে, সেটাই সিম্পল সেন্টেন্স। আর যদি একটা প্রিন্সিপাল ক্লজ আর কমপক্ষে একটা সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়, সেটাকে বলে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কী জিনিস? একটা প্রিন্সিপাল প্লাস একটা সাবঅর্ডিনেট, কমপক্ষে একটা সাবঅর্ডিনেট, একের অধিক সাবঅর্ডিনেট হতে পারে, ঠিক আছে। আর সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত সাবঅর্ডিনেট ক্লজ হয়। সাবঅর্ডিনেটিং কনজাংশন কী কী একটু আগে বলেছি, অল, WH, ওয়াজ, দ্যাট, বিকজ, অ্যাজ, সো দ্যাট, সো দ্যাট, ডট দ্যাট, তাই না? ইফ, দো, আনলেস, এরই কাজ হয়ে যাবে, অ্যাজ সুন অ্যাজ। তো যাই হোক, তো সাবঅর্ডিনেটিং কনজাংশনকে নিয়েই সাবঅর্ডিনেট ক্লজ হয়। সাবঅর্ডিনেট ক্লজের পজিশন বাক্যের যে কোনো জায়গায় হতে পারে, সামনেও হতে পারে, মাঝখানেও হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, সামনের শুরু নাউনের ঠিক বাদেও হতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজে হয়। তো যাই হোক,
সাবঅর্ডিনেট ক্লজ 3টে ভাগ, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সেটা সর্বদা বিচার করবে। ক্লাস 8 এগুলো শেখানোই হয়, আমার এর উপরেও ক্লাস নেওয়া আছে, কীভাবে ক্লজ চিনতে হয়, সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে, সের উপরেও 2-1টা ক্লাস আমার নেওয়া আছে, প্রয়োজনে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, আমি লিঙ্কও দেখি দিয়ে দেবো। ওকে, তো যদি একটা প্রিন্সিপাল আর কমপক্ষে একটা সাবঅর্ডিনেট, তোমাদের একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট দিয়েই কাজ হয়ে যাবে। কমপ্লেক্স সেন্টেন্সে যা প্রশ্ন দেবে সেটাকে বলবো কমপ্লেক্স সেন্টেন্স। 2টো ক্লজ, একটা প্রিন্সিপাল আর একটা সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত। বলো, ক্লিয়ার হয়েছে? আর কম্পাউন্ড সেন্টেন্স কী জিনিস? 2টো কমপক্ষে ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে। সাধারণত তোমাদের এতেই কাজ হয়ে যাবে, 2টো ইন্ডিপেন্ডেন্ট বা 2টো প্রিন্সিপাল বা 2টো মেইন আর কি। হ্যাঁ, একই জিনিস, প্রিন্সিপালের আর এক নাম মেইন বা ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন প্রধান বাক্যাংশ, যে কারোর উপর নির্ভর করে থাকে না। আর ডিপেন্ডেন্ট মানেই তো ডিপেন্ড করে থাকে প্রিন্সিপাল বা মেইন বা ইন্ডিপেন্ডেন্টের উপরে। বলো, ক্লিয়ার হয়েছে? ব্যাস, তো দেখো এবারে প্রশ্নটা তাই ছিল কি না দেখো, সাবজেক্ট ফায়ার ভার্ব কম্বিনেশন। আর এটাও দেখো, এখানে হিটা উজ্জ্ব আছে, যেহেতু সমগোত্রের ক্লজ, তো হিটা ব্যবহার করার দরকার, উল্লেখ না করলেও হবে। একই র্যাঙ্কের ক্লজ, তাই না, 2টো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হি লেফট ফর হোম আর্লি, দেখো সাবজেক্ট ফায়ার ভার্ব কম্বিনেশন। তাহলে 2টো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোয়ালিটিং কনজাংশন দ্বারা যুক্ত, কম্পাউন্ড সেন্টেন্স আছে কি না বলো। তাহলে আমাকে করতে হবে সিম্পল, মানে একটা ফাইনাইট ভাব রাখতে হবে। 2টো ফাইনাইট ভাব আছে, 2টো ক্লজ মানে 2টো ফাইনাইট ভাব, একটা ওয়াজ একটা লেফট। তাহলে আর একটাকে কী করবো, একটা করতে হলে আর একটাকে হাঁটাবো যে কোনো প্রকারণে, হয় ওটাকে নন ফাইনাইট করবো, না হলে যে কোনো প্রকারণে দূর করতে হবে, সেটা লজিক্যালি অবশ্যই, যা খুশি করলে হলো না। তো দেখো ওয়াজ, এই ফাইনাইটটাকে আমি নন ফাইনাইট করে দিতে পারি আরামসে। নন ফাইনাইট ফর্ম বিং আছে, টু বি আছে, তাই না, বিং দিয়ে এখানে আরামসে হয়ে যাবে। সে অতিরিক্ত ক্লান্ত ছিল এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, তাহলে আমি এটা বলতে পারি সে খুবই ক্লান্ত হওয়ায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, বা খুবই ক্লান্ত হওয়ায় সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ফিনিশ। বলো, ক্লিয়ার হয়েছে? তাহলে ওয়াজ বি ভার্ব থেকে আসছে, এটা বি ভার্বের পাস্ট ফর্ম, বি মানে নিজে হওয়া, তো ওর প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম বা জেরান্ড বিইং হয়, তো এটা পার্টিসিপেল দিয়ে করবো। চলো নেক্সট, নাম্বার 2, বিইং ভেরি টায়ার্ড। ঠিক আছে, এই টায়ারটা কিন্তু পার্টিসিপেল অ্যাডজেক্টিভ আছে, পাস্ট পার্টিসিপেল। হি লেফট ফর হোম আর্লি, আর্লি মানে সকাল সকাল, তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো। তো দেখো একটাই ফাইনাইট ভার্ব, ভেরি টু, সিম্পল পাস্ট টেন্স, এই বিংটা নন ফাইনাইট ভার্ব। বলো, ক্লিয়ার হয়েছে? খুব ক্লান্ত হওয়ায় সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, একটাই ফাইনাইট ভার্ব মানে একটাই ক্লজ, সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন বা প্রিন্সিপাল, সেটাই সিম্পল সেন্টেন্স। ফিনিশ। এটাকে আরও একভাবে আমি বলে দিচ্ছি, দেখো হিটাকে, সাবজেক্টটাকে তুমি আগেও আনতে পারো, তাহলে কী হবে, মুখে বলে দিই, হি বিং ভেরি টায়ার্ড লেফট ফর হোম আর্লি, তাহলে আবার পরে আবার হি আনবো না, হিটাকে সামনে আনা যাবে। হ্যাঁ, হি বিং ভেরি টায়ার্ড, ভালো ব্যবহার এগুলো। সে খুব ক্লান্ত হওয়ায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, তখন আর কমাটার প্রয়োজন হবে না, হি বিং ভেরি টায়ার্ড লেফট ফর হোম আর্লি। আর না হলে এই ফ্রেজটার আগে বিং ভেরি টায়ার্ড, এটা একটা ফ্রেজ হয়ে গেছে, পার্টিসিপেল ফ্রেজ, তো তারপরে একটা কমা দেওয়া উচিত। এটাকে আমি আরও একভাবে বলে দিচ্ছি জেরান্ড ইউজ করে। দেখো, হি লেফট ফর হোম আর্লি ফর বিং ভেরি টায়ার্ড, সরি, ফর বিং ভেরি টায়ার্ড। ফিনিশ। সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল সকাল সকাল, ফর হোয়াট, কিসের জন্য, ফর বিং ভেরি টায়ার্ড, খুবই ক্লান্ত হওয়ার জন্য। এইখানে বিংটা জেরান্ড হলো, এ বলবে স্যার আগেরটা তো বিং পার্টিসিপেল হলো, প্রেজেন্ট পার্টিসিপেল, এখানে জেরান্ড কেন? মনে রাখবে, একটা সহজ বুদ্ধি বলে দিচ্ছি, প্রিপোজিশনের পরে ভার্বের রুটস্থ আইএনজি সাধারণত জেরান্ডই হয়। ফর হোয়াট, এখানে ফর প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে বসছে ভার্বের রুটস্থ আইএনজি, সাবজেক্ট অবজেক্ট মানে নাউনের ধর্ম বলে থাকি, আর জেরান্ডে নাউনের ধর্ম থাকে। বোঝা গেল? জেরান্ডে কি নাউনের মতো কাজ করে। ভার্বের রুটস্থ আইএনজি সাধারণত বাংলায় মানেটা হয় করা, আমি বলেই থাকি, আর প্রেজেন্ট পার্টিসিপেলে মানেটা হয় করে বা করিয়া, সাধারণত। হ্যাঁ, সাধারণত, ইন জেনারেল। বলো, তাহলে ফাইনাইট ভার্ব একটাই আছে লেফট, তাহলে সিম্পল সেন্টেন্স হলো কি না, সেটা লজিক্যালি অবশ্যই অর্থপূর্ণভাবে ঠিক হতে হবে কিন্তু। তো দিস ইজ কল্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এগুলোকেই বলে বাক্যের রূপান্তরকরণ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, অর্থের কোনো রকম পরিবর্তন হবে না, এটাকেই বলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ঠিক আছে, বা ডু অ্যাজ ডিরেক্টেড তো বলেই, করো যেরকম নির্দেশনা দেওয়া হচ্ছে। তো দেখো কতভাবে সলভ করা যেতে পারে,
সব রকম আমি করে দিলাম, তোমরা অবশ্যই লিখে নেবে বা স্ক্রিনশট করে রাখতে পারো, বাড়িতে টাইম দেবে, এইভাবে ভাবতে শেখো, ব্যাস প্যাটার্ন বোঝো, দিয়ে সলভ করো। ভাবতে টাইম নাও, বুঝতে টাইম নাও, করতে টাইম নিলে হবে না। বোঝাটা সায়েন্স, অ্যাপ্লিকেশনটা আর্ট, এ তো আমি বলেই থাকি। ওকে, তো এরকম ধরনের রোজ দুটো করে ক্লাস নিয়ে আসবো আমি গ্রামার, তোমরা এনজয় করো, গ্রামার লিখে নেবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই রইলো।